সুতরাং বাংলাদেশের ভেতরে একটা ভীষণ রকম নাড়াচাড়া শুরু হয়ে গেছে, যারা গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মার্কিনীদের সরাসরি উপস্থিতি, এর ভেতর দিয়ে যে রাষ্ট্রটা গত 14 মাসে আমরা দেখতে পাচ্ছি তাদের শিকড় নড়ে চড়ে বসেছে। এবং নেত্রীর ইন্টারভিউ এর ভেতর দিয়ে এই বিষয়টা আরো স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব দ্রুত যাবে, নির্বাচন যখনই হোক আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটি। এবং এই যে তুলসী গাবার্ড এবং পল কাপুরের কথাকে যদি আপনি মিলান, তাহলে যেই রেজিম চেঞ্জের মাধ্যমে যে অবৈধ সরকার এসেছে তাদেরকে যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো অবৈধ বলে ফেলে, তখন তো শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সেটার আবার প্রাসঙ্গিক হয়ে যায় এবং তাদের গণতান্ত্রিক একটা স্টেটমেন্ট তৈরি হয় যে তারা দেশে রাজনীতি করবে। এবং অসাধারণ কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা বিরোধী দল থেকে রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত। তার বেশ কয়েকটাতে আপনার সাথেই আমার প্রথম কথা বলার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা এর ভিতরে ঘটে গেল। একটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় অবস্থা যাচ্ছে। উনি যখন ইন্টারভিউ দিলেন তার ঠিক 2 দিন আগে জুলাই সনদ নিয়ে বিএনপি বলল যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আবার জুলাই সনদের একটা অদ্ভুত ঘটনা আছে যে 43 পৃষ্ঠার একটা বই গণভোটের জন্য দিবে, যেখানে প্রায় সকল বিষয়ই একমত হয়নি বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তারপরে আবার বাংলাদেশের 52টা রাজনৈতিক দল ধরা হয় নতুন যে রেজিস্ট্রেশন পাচ্ছে, মানে যে হিসাবে 25টা তাতে 55টার ভেতরে 25টা রাজনৈতিক দল, মানে অর্ধেকের কম রাজনৈতিক দল, তাদের কোনো মতামতই নেওয়া হয়নি, বাকি রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়নি। আর বাংলাদেশ আওয়ামী লীগ পরিসংখ্যান ইতিহাস অনুযায়ী বাংলাদেশের 40% ভোট ব্যাংকের মালিক, তাদের এটা একদমই ধারাবাহিকভাবে এটা আছে। সবচেয়ে কম যেবার হয়েছে সেটা হচ্ছে 37% বাংলাদেশ আওয়ামী লীগের ভোট। তো সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা জুলাই সনদ করছে এবং এটি একটি বিশ্বাসঘাতকতা জাতিসংঘে, এটা বিএনপি বলছে। এবং অদ্ভুত রকম ভাবে দেখবেন যে এই সরকারের মূল মুখপাত্র যদি আপনি জামাত এবং এনসিপি কে ধরেন, তাহলে জামাত অথবা এনসিপি এরা কেউ না কেউ অভিনয় করে ইউনূসের প্রতিপক্ষে দাঁড়ায়। অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর করেনি এনসিপি, জামাতের বিএনপি স্বাক্ষর করেছে। আবার যখন বিএনপি বলছে বিশ্বাসঘাতকতা করছে, তখন জুলাই সনদে স্বাক্ষর না করার পরেও এনসিপি কিন্তু জুলাই সনদের পক্ষে কথা বলতেছে। শুধু কথা না, এখন এইখানে যে ঘটনাটি ঘটেছে, আপনি তো তুলসী গ্যাবার্ডের কথা বললেন, তো তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর ট্রাম্প প্রশাসন মানে ট্রাম্প জয়ী হয়ে সরকার গঠনের পরে গুরুত্বপূর্ণ এই 2টি পদে পরিবর্তন আনে এবং 2টি পদে পরিবর্তন আনার পরে আপনাদের মনে আছে যে নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যিনি ট্রাম্পের সঙ্গে মিটিং করতে এসেছিলেন। কিন্তু তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর তাদের দায়িত্ব পালন শুরু করে কিন্তু জাস্ট 1 মাস আগে, কারণ হচ্ছে এটা সিনেটে অনুমোদনের বিষয় থাকে। তার মানে যখন ট্রাম্প সরকার দায়িত্ব নিল, ট্রাম্প সরকার গঠন করলো এবং তার প্রশাসনিক পুরো দায়িত্বটা তাদের হাতে আসলো, তখন পল কাপুর একটি গুরুত্বপূর্ণ কি বলে আপনার ক্যারেক্টার কিন্তু বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে। সে দায়িত্ব নেওয়ার তার ব্যাপারে সকলেই আমরা জানি যে তার মূল রাজনৈতিক অবস্থান কিন্তু সারা পৃথিবীতেই ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে এবং বলতে পারেন যে কোনো ধর্মীয় উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থান। এবং সে দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় পাকিস্তানের ভূমি ব্যবহার করে, অর্থাৎ পাকিস্তানে যে আমেরিকান বেজ আছে, আর্মি বেস, সেটা ব্যবহার করে কিন্তু আফগানিস্তানে তালেবানদের উপরে তারা আক্রমণ করে এবং তারপরে এখন তালেবান এবং মানে আফগানিস্তান এবং পাকিস্তানের ভেতরে তারা চুক্তি করাচ্ছে, অর্থাৎ জঙ্গি ইসলামী জঙ্গিরা যেখানে আছে তারা সেখানে সেটা নিধন করে। এরপরে ভারতের সঙ্গে 10 বছরের একটা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মানে আপনি ধারাবাহিকভাবে কেন এই তুলসী গ্যাবার্ড এবং কি বলে আপনার আমাদের যে কথা বলছিলাম পল কাপুর, তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর কেন গুরুত্বপূর্ণ? এখন যে কোনো ভাবেই হোক না কেন এই দুজন মানে দায়িত্ব নিবে এটা ঘোষণা আসার পরই মোদী সরকার আসে, এবং এই দুজনই কিন্তু তাদের পূর্বপুরুষ ভারতের, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত পরিবার থেকে আসা মার্কিন নাগরিক হচ্ছে এই দুজন। এবং তুলসী গ্যাবার্ড তার দায়িত্ব নেওয়ার পরে সে ভারত সফরেও গিয়েছিল এবং সেখানে সে দুটো টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু মনে হচ্ছিল যে ট্রাম্প তারপর পরে ইন্ডিয়ার সাথে কি বলে আপনার ট্যারিফ বাড়ালো, মনে হচ্ছিল যে মোদি এবং মানে ইন্ডিয়া এবং আমেরিকার রিলেশনশিপটা বোধহয় আবারও আগের জায়গাতে অর্থাৎ খারাপই রয়ে যাবে। কিন্তু দেখেন এরা দুজন আসার পরে যা ঘটতে থাকলো তা হচ্ছে ভারত এবং আমেরিকার একটা দুর্দান্ত রকম রাজনৈতিক সম্পর্ক তৈরি হলো, এবং সেই দুজন মানুষ, যে দুজন মানুষ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার দুজনই হচ্ছে রাজনৈতিকভাবে ইসলামী জঙ্গিবাদ বিরোধী। যেমন তুলসী গ্যাবার্ড গতকালকে যেটা বলেছেন সেটার আমি আপনাকে জাস্ট তার বক্তৃতার একটু অংশ আপনাকে অনুবাদ করা একটু পড়ে শোনাই। তিনি বলেছেন যে ওয়াশিংটনের পুরনো রেজিম চেঞ্জ ও আমাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা ও জাতি সৃষ্টির যুগ শেষ। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ, অসংখ্য মানুষের মৃত্যু, বিনিময়ে বন্ধুর চেয়ে শত্রু সংখ্যা বৃদ্ধি, এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি, সেই বিদেশ নীতির যুগ শেষ। তার মানে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন যে আরব বসন্তের মাধ্যমে আরব দেশগুলোতে যে মুসলমানদের মডারেট মুসলিমদের অর্থাৎ সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক মুসলমানরা যেই দেশগুলো শাসন করত সেগুলোকে আরব বসন্তের মাধ্যমে সেই দেশগুলোতে আপনার উগ্রবাদীদের ঘটিয়েছে, উত্থান ঘটিয়েছে। তার মধ্যে ইরাক এবং লিবিয়া তো অন্যতম। সাদ্দাম এবং গাদ্দাফিকে তো তারা মেরেই ফেললো। এবং তার পরবর্তীতে দেখেন আফ্রিকান দেশগুলোতে ওরা একই করেছে, এবং এশিয়াতে পরপর 3টা দেশ কিন্তু ঘটেছে। আপনার নেপালে ঘটালো, বাংলাদেশে ঘটেছে, শ্রীলঙ্কাতে এর আগে 2বার ঘটিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে তারা রেজিম চেঞ্জ করে যা তারা প্রতিস্থাপন করতে চায় সেই যুগের শেষ। তাহলে আমরা যারা 5 আগস্টের আগে থেকে বলে যাচ্ছিলাম, এবং আপনার সাথে যারাই আসে তারাই একই কথা বারবার, আমরা এক সময় মনে হয় যে আমরা বোধহয় পুরনো কাসুন্দি গাচ্ছি, যে 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের প্রতিষ্ঠা হলো, এবং প্রতিষ্ঠা হলো পাকিস্তানপন্থীদের হাত ধরে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন, আমরা তো যে কোনো ভাবেই বলি না কেন, সারা বিশ্বে মার্কিন পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সারা বিশ্বের রাজনীতির চরিত্র পাল্টে যায়। সুতরাং বিশ্বের রাজনীতিতে একটা বড় পাল্টাচ্ছে, এবং বাংলাদেশে আপনি যদি গত কয়েকদিনে ইউনূস সরকারের অস্থিরতা দেখতে পান তাহলে বুঝতে পারবেন। সে বিষয়ে আমি আসবো যদি আপনি আমাকে সুযোগ দেন। সামরিক 3 বাহিনী প্রধান দেখা করেছে, তারপরে রাষ্ট্রপতির পাবনা যাবার কথা ছিল ওনার বাড়িতে, গ্রামের বাড়িতে, সেই সফর বাতিল করা হয়েছে। বাংলাদেশের সেনা প্রধানের উমরায় যাওয়ার কথা, সেই শিডিউলও বাতিল করা হয়েছে। এবং আরো একটা ঘটনা ঘটছে, তারিক জিয়া যে 7 তারিখে ইয়েতে যাওয়ার কথা ছিল বাংলাদেশে, তার টিকিটও মানে টিকিট ক্যান্সেল করা হয়েছে, সেও যাচ্ছে না। সুতরাং বাংলাদেশের ভেতরে একটা ভীষণ রকম নাড়াচাড়া শুরু হয়ে গেছে। যারা ইসলামী জঙ্গিবাদকে ভিত্তি করে বাংলাদেশ নামক রাষ্ট্রটা দখল করে আছে, তাদের আসলে শিকড়ে নাড়া পড়েছে এখন। যদি এবং সেইটার সঙ্গে নেত্রীর যে অসাধারণ ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউতে যে আপনি যদি ক্যাটাগরিক্যালি ধরেন, তিনি প্রাণহানি এবং হত্যার দায়, মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক, বিচারের নামে প্রহসন, আগামী নির্বাচন ও আওয়ামী লীগ, এবং তার নিজের স্বদেশ প্রত্যাবর্তন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনি খুব স্পেসিফিক কথা বলেছেন।
এই সবগুলোকে যদি আপনি একটা জায়গায় দাঁড় করিয়ে, আমি প্রাথমিক ভাবে যদি আপনাকে বলি, সিনোপসিস বলি, তাহলে আমরা বিশ্ব রাজনীতি থেকে নিশ্চিতভাবেই মার্কিন সরকারের ছায়াতে থেকে যে জঙ্গিবাদের উত্থান হয় এবং সেই জঙ্গিবাদীদেরকে অস্ত্র বিক্রি করে, আমেরিকা যেমন তাদের অস্ত্র বাণিজ্য বৃদ্ধি করে, আবার ওই দেশের বাজার তারা দখল করে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে আমাদের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ গরিব দেশের সম্পত্তি থাকে। এবং ওই যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে গরিবের বউ হচ্ছে সবার ভাবি। তো এই যে মানে আমাদের সম্পদ থাকাটাই যে আমাদের একটা দায়, এবং নেত্রী তার আগে থেকে বলছিলেন যে আমাদের যা আছে তা যদি আমি দিয়ে দিতে পারি, দেশ যদি বিক্রি করে দিতে পারি, আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমি দেশ বিক্রি করতে পারবো না, এবং তিনি ক্ষমতায় থাকতে পারেননি। কিন্তু সেই প্রক্রিয়াটার যে অবসান ঘটলো মার্কিন প্রশাসনের দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে, সেই জায়গাতে আপনাকে এইটুকু বলা যায় যে বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মার্কিনীদের সরাসরি উপস্থিতি, এর ভেতর দিয়ে যে রাষ্ট্রটা গত 14 মাসে আমরা দেখতে পাচ্ছি তাদের শিকড় নড়ে চড়ে বসেছে। এবং নেত্রীর ইন্টারভিউ এর ভেতর দিয়ে এই বিষয়টা আরো স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব দ্রুত যাবে। নির্বাচন যখনই হোক, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটি। এবং এই যে তুলসী গাবার্ড এবং পল কাপুরের কথাকে যদি আপনি মিলান, তাহলে যেই রেজিম চেঞ্জের মাধ্যমে যে অবৈধ সরকার এসেছে, তাদেরকে যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো অবৈধ বলে ফেলে, তখন তো শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সেটার আবার প্রাসঙ্গিক হয়ে যায় এবং তাদের গণতান্ত্রিক একটা স্টেটমেন্ট তৈরি হয় যে তারা দেশে রাজনীতি করবে। এবং অসাধারণ কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা বিরোধী দলে থেকে রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত। এবং এই যে নতুন করে একটা আওয়ামী লীগ যাত্রা শুরু করবে, সেই যাত্রাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাতে এসে আমরা মনে করি যে জঙ্গিবাদের শিকড় উৎপাটিত হওয়া শুধু সময়ের ব্যাপার, এবং সেই সময়টুকু পর্যন্ত আমাদের লড়াইটা চলমান রাখতে হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মতো যারা নাকি অনলাইনে জনমত তৈরির জন্য কাজ করছেন, আর দেশের ভেতরে তৃণমূলের মানুষগুলো যে ঝুঁকি নিয়ে জয় বাংলা স্লোগানটা দিচ্ছে, এই দুই ধরনের মানুষেরই অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান আগামীর বাংলাদেশের জন্য থাকবে। গতকালকে 34টা মিছিল হয়েছে। হ্যাঁ, 34টা মিছিল হয়েছে। এবং দেখেন অদ্ভুতভাবে ডিএমপির কমিশনার সে তার দুটো মন্তব্য, একটি হচ্ছে যে যদি ভারত আমাদের সঙ্গে এরকম আচরণ করে তাহলে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, যুদ্ধ ঘোষণা করব। আর সে বলছে গত 1 মাসে ছাত্রলীগের 3000 কর্মীকে গ্রেপ্তার করা আছে। ওরা বোধহয় জানে না যে আওয়ামী লীগের 30,000 নেতা কর্মী, 3 লক্ষ নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত আছে। এবং এর আগে বহু রেকর্ড আছে, এভাবে গ্রেপ্তার করা হয়েছে। যত বেশি গ্রেপ্তার হয় তত বেশি বেগবান হয় জয় বাংলার মিছিলের, তত বেশি আরো তারা জোরালো হয়ে মাঠে নামে, আরো বেশি গুছিয়ে মাঠে নামে। সুতরাং আওয়ামী লীগ তার যে রাজনৈতিক চরিত্র, অর্থাৎ গণতন্ত্রের জন্য সংগ্রামের যে চরিত্র, সেই চরিত্রটাতে তারা ফিরে এসেছে। গ্রেপ্তার করে এটা আটকানো যাবে না। এবং এই পুলিশ হচ্ছে একটি অন্যতম অর্গান ছিল। মানে যে কোনো সরকার তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় জনগণের ভোটে, কিন্তু সরকারকে সাপোর্ট করার জন্য মূল 4টা অর্গান। একটা হচ্ছে বিচার ব্যবস্থা, যেটা 5 আগস্টে পরেই 6 আগস্টে তারা ভেঙে দিল প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে, এবং 2 জন শিশু উপদেষ্টা যেই নাম বলল তাকেই এনে বসালো। তার মানে পুরো ঘটনাটা যে আগে থেকে পরিকল্পনা করা, এগুলো বোঝা যাচ্ছিল। এখন দেখেন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই সনদ, এটি
অনুমোদন দিবে এবং 270 দিনের মধ্যে নাকি অটো পাস হয়ে যাবে, স্বয়ংক্রিয় সনদ। আচ্ছা, স্বয়ংক্রিয় জুলাই সনদ, এটা তারা বলছে যেটি পুরোপুরি মানে সংবিধান এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী। কারণ যদি সুপ্রিম কোর্ট কোন আইন বাতিল করতে পারে, কিন্তু বাতিল হওয়া কোনো আইন তারা প্রতিস্থাপন করতে পারে না। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ব্যবস্থা, আবার গণভোট এটি আরেকটি ব্যবস্থা। এই দুটোই কিন্তু সংসদে পাশ করে বাতিল করা হয়েছে। সুতরাং গণভোটের কোনো অপশন নাই, সুযোগই নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারও কোনো সুযোগ নাই। এবং তারা কিন্তু জুলাই সনদে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা বিএনপি বলছে। আমরা আসলে বিএনপির নিয়ে কোনো কথা বলতে চাই না, আমরা শুধু এইটুকু বুঝি যে রাজনৈতিকভাবে একটি দেউলিয়া রাজনৈতিক সংগঠনেই পরিণত হতে যাচ্ছে। এবং তারেক জিয়া দেশে ফিরছে না। বিএনপির গুরুত্বপূর্ণ দুইজন নেতাকে কিন্তু দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি। এবং বিএনপির জন্য কি ধরনের আগ্রাসী হামলা অপেক্ষা করছে এই ইউনূস সরকারের মাধ্যমে। এনসিপির মতো একটা সংগঠন বিএনপির মতো সংগঠনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যা খুশি বলছে। আমি বলছি যে আপনার কাছে যদি ক্ষমতার উৎস থাকে ক্যান্টনমেন্ট, আপনার ক্ষমতার উৎস যদি থাকে অস্ত্র, আপনার কাছে ক্ষমতার উৎস থাকে যদি ট্রেইনড জঙ্গি, এবং আরো 8,000 জঙ্গিকে যুব ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ তৈরি করছে, এদের কাছে পাকিস্তান থেকে আসা অস্ত্র আছে, এদের দেশের ভেতরে থাকা 7.62 রাইফেল ইউজ করা জঙ্গিরা আছে, এবং সেনাবাহিনীর ভেতরে এই যে 25 জন সেনাকর্ম, 15 জন মানে রানিং আর 10 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের ভেতর দিয়ে আর্মিটাকে যে ইসলামী জঙ্গি বাদে বিশ্বাসী সেনা কর্মকর্তারা তারা যে দখল নিল, তারা যখন তাদের ক্ষমতার উৎস হয়, তখন এই সমস্ত শিশুরা অনেক কথাই বলবে। এটি নিয়ে আমরা তেমন একটা বিচলিত না। আমরা যারা নাকি রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে, আমি যে এরশাদ যখন ক্ষমতায় আসে তখনও তো এরকম শিশুদের দিয়েই রাজনীতি শুরু করে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল বন্দুকের নলে এরকমই, মানে যুদ্ধাপরাধী আর শিশু, একদম ছাত্র নেতাদের ছাত্র দল তৈরি করা এবং ছাত্র নেতাদেরকে নিয়ে গিয়ে আপনার রাজনৈতিক দল তৈরি করা। জিয়াউদ্দিন বাবলু হচ্ছে হিজবুল বাহারের জাহাজটা, জাহাজে সমুদ্রে ঘুরে বেড়িয়ে ওই ছাত্র নেতাদের বশ করানো। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে পৃথিবীর বেশিরভাগ দেশে পাকিস্তান কিন্তু এক্সপোর্ট করে দুবাই পোর্ট ব্যবহার করে। কারণটা কি? কারণ পাকিস্তান তাদের কন্টেইনারে কি পাঠাবে বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশ তাদেরকে বিশ্বাস করে না, যার ফলে দুবাই পোর্টে একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাস্টমস ক্লিয়ারেন্স হতে হয় এবং তারপরে দুবাই পোর্টের মাধ্যমে ওটা যায়। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই, বাংলাদেশে তো প্রথমত বাংলাদেশের সঙ্গে তেমন কোনো বাণিজ্যিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে রাখার কোনো প্রয়োজনীয়তাই নাই, কারণ পাকিস্তান আমাদের অর্থনীতিতে কোনো কিছু যুক্ত করতে পারে না। পাকিস্তান যদি যুক্তই করতে পারতো তাহলে 23 বছরের যে বঙ্গবন্ধুর সংগ্রাম, সেটা তো পশ্চিম পাকিস্তানিদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম, লড়াইয়ের ইতিহাস। তাহলে অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ করার জন্যই তাদের হয়েছে এবং তারা নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। সেই দেশের সঙ্গে আমাদের কোনো বাণিজ্য ইস্যুই নাই, যতটুকু আছে ততটুকু দুবাইয়ের মাধ্যমে হতে পারে। তাহলে কেন করাচি পোর্ট ওপেন করা হলো? কেন বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্য চুক্তি বাণিজ্য কার্যকর হলো? কারণ পাকিস্তান থেকে যা যা ইসলামী জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য যা যা দরকার তার সবকিছুই তারা আনতে পারবে। এবং পাকিস্তানের বিমান পিএ যেটা ক্লোজ করে দিয়েছিল বাংলাদেশের সাথে অপারেশন, পাকিস্তানিরা যারা বাংলাদেশে আসতো কিংবা বাংলাদেশ থেকে যারা পাকিস্তানি যেত তারা দুবাই হয়ে যেত কিংবা দোহা হয়ে যেত, কিন্তু পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট করলো এবং সেই ফ্লাইটে কিন্তু
আসলো হচ্ছে আমরা দেখলাম ফলের বাক্সে গুলি, আমরা যে আগুনে পুড়ে যেতে দেখলাম বিমানবন্দরের থার্ড টার্মিনাল, সেখানেও শোনা যায় যে দুটি কন্টেইনার সরিয়ে ফেলার জন্যই ইয়েকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 মেট্রিক টন মাল, আরেকটা হচ্ছে পাকিস্তান থেকে আসা দুটো কন্টেইনার। সেই দুটো কন্টেইনার তারা সরিয়ে তারপরে ইয়েকে ফায়ার সার্ভিসকে কিন্তু ঢুকতে দেয়। এই জায়গাতে দাঁড়িয়ে তারা ভারত থেকে দুবাই কিনে চাউল, দুবাইয়ের কাছ থেকে বাংলাদেশ কিনবে চাউল। হ্যাঁ, মানে যেহেতু ভারতের সাথে তাদের মানে তারা দেখাচ্ছে যে ভারতের মানে ভারত বিদ্বেষী একটা মনোভাবকেই সরকারের রাখতে হবে। কারণ বাংলাদেশের ভেতরে জনগণের ভেতরে কিন্তু একটি বড় অংশ যারা নাকি 70 একদমই এটা ইতিহাসের অংশ, কিন্তু 70 নির্বাচনের নৌকায় ভোট দেয় নেই যারা, তারা ভারত বিদ্বেষী। 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল তারা ভারত বিদ্বেষী। 75 বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা ভারত বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী। তাহলে ভারত বিদ্বেষী জনগণের যে সংখ্যা, তাদের যে পরম্পরা, তাদের যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভারত বিদ্বেষী যে প্রজন্ম বাংলাদেশের ভেতরে আছে, তারাই কিন্তু বন্যা যখন হয় তখন ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ দিয়ে দেয়। মানে অদ্ভুত অদ্ভুত কথা, কিন্তু বাদ দিয়ে দিবে ভারতের থেকে, তারা কি ভারতীয় পণ্য বর্জন করবে। অথচ ভারত যদি একদিনের জন্য পেঁয়াজ বন্ধ করে, বাংলাদেশের বাজারে পেঁয়াজের মূল্য হবে 1000 কোটি টাকা। বলে দিল ইলিশ দেওয়া হবে না, অথচ শেখ হাসিনা যে যা দিত তার চেয়ে 600 গুণ বেশি ইলিশ রপ্তানি করলো, দিল ভারত। এবার ইলিশ চলে নাই, কিন্তু ইলিশ চলে নাই। ইলিশ কিন্তু যে পরিমাণ যাওয়ার কথা ছিল ভারত থেকে নেওয়া হয় না ইলিশ। কলকাতার বাজারে ইলিশ নিয়ে ইলিশের বিরুদ্ধে স্লোগান হয়েছে এবার কলকাতার বাজারে। এখন দেখেন এইখানে যেমন আছে, আবার পশ্চিমবঙ্গেও কিন্তু মানে এই পশ্চিমবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরেই একটা অংশ আছে যারা মানে বা ভারতীয় মুসলমানদেরকে মেনে নিতে পারে না। আবার ভারতীয় মুসলমান আছে যারা হিন্দুদেরকে মুর্শিদাবাদে খেয়াল করেছেন। এখন ধরেন এই যে তিনটা ইন্টারভিউর পরে প্রেস উইং থেকে বলা হলো, সতর্ক করা হলো, এবং একজন ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি রয়টারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন, রয়টারের মান প্লাস বিএনপি হঠাৎ করে মির্জা ফখরুল গতকালকে ইন্টারভিউগুলো সমালোচনা করেছেন। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কাজ চালাচ্ছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে চাইছেন বিচারের জন্য। মির্জা ফখরুল কোনদিন তারেক রহমানকে বিলাত থেকে আনতে পারেনি। আমি আপনাকে শুধু এইটুকু বলি, যেটা বিএনপির ক্ষেত্রে বলছিলাম, যে বিএনপি আসলে ক্রমশ একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল হচ্ছে, এবং বিএনপি ধীরে ধীরে এই 14 মাসে তাদের কবরটা খনন করেছে। আমাদের কাছে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যখন নাকি প্রথম জুলাই সনদ ডিক্লেয়ার করে দিবে, তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ চাইলো, সংবিধান বাতিল করে দেওয়ার কথা বললো, তখন কিন্তু বিএনপি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা কিন্তু ভেবেছিলাম যে বিএনপি বোধহয় তাদের এই মৌলবাদ পন্থী তাদের যে রাজনীতি, ইসলামী মৌলবাদ পন্থী যে রাজনীতি কিংবা পাকিস্তান পন্থী যে রাজনীতি থেকে বিএনপি সরে আসবে এবং জামাতের সঙ্গে রাজনৈতিকভাবে মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষেও হয়তো বিএনপি নিবে। কিন্তু সেই জায়গাটাতে আমাদের কিন্তু মে মাস থেকেই তারা হতাশ করতে শুরু করে। যখন তারা এই কাজটি শুরু করে তখনই তাদের কবর রচনা শুরু হয়। এবং আপনি দেখবেন যখন নাকি আপনারা এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সবাই ভাবছে ডক্টর ইউনূস তারেক জিয়াকে ম্যানেজ করার জন্য যাচ্ছে, আসলে না। ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিল তারেক জিয়াকে থ্রেট করার জন্য। কারণ 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে যে তারেক জিয়া জড়িত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISIJ এর সঙ্গে জড়িত, সেগুলোর প্রমাণ তো আছে তাদের কাছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থারা তো প্রমাণ ছাড়া কোনো কাজ করায়নি। সিআইএ এর কাছে সেই প্রতিবেদন ইয়েগুলো আছে, প্রমাণগুলো আছে। 10 ট্রাক অস্ত্র এটি ধরা পড়েছে, আরো কত অস্ত্র গিয়েছে সেগুলোর প্রমাণ কিন্তু আছে। এবং সেটার সঙ্গে তারেক জিয়া শুধু না,
মানে গোয়েন্দা সংস্থার প্রধান, এনএসআই এর প্রধান রেজ্জাকুল হায়দার, সেও এটার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তারা সবাই কারাগারে ছিল। 5 আগস্টের পরে তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার সহ সবাইকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বিএনপি বেরিয়ে এসে যে সুযোগটা ছিল সেটা যখন তারা মিস করলো, তারেক জিয়ার কারণে বিএনপি যখন ইউনূসের সঙ্গে আপোষ করতে গেল, ইউনূসকে মানে আমি বিএনপি কতটা দেউলিয়া হলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা ছেলে জুলাই সনদ নিয়ে বলে যে বিএনপি কাবিননামায় সই করেছে এবং হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপির যাত্রা শুরু হয়েছিল, না ভোটের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি শেষ হবে। এবং এই কথাগুলোর কিন্তু শক্তি আছে এবং সত্যি আছে। একটা হচ্ছে ওজন আছে, একটা হচ্ছে সেটার গ্রাউন্ড আছে। শক্তি এবং সত্যি এই দুটোকে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষমতা হিসেবে না দেখে আপনি যদি দেখেন বিএনপি আসলে কতটা দুর্বল। 5 আগস্টের পরে তো তারা প্রায় সরকার গঠনই করে ফেলেছে এবং এখনো তো বাংলাদেশে শুধু তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্যাতন করা, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া, বাড়িঘর, এগুলো জামাতের পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা অনেক বেশি করেছে। তারা তো ক্ষমতায় চলে গিয়েছিল। সেই বিএনপি জড়িত বেশিরভাগ জায়গাতে। এবং তারপরেও আমাদের কাছে মনে হয়েছিল যে ওকে, রাজনৈতিক ভাবে যদি বিএনপি বাংলাদেশের পক্ষ নেয় তাহলে আমরা হয়তো বিএনপির এই রাজনৈতিক চরিত্রটাকে একজন সংস্কৃতি কর্মী হিসেবে কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এই জায়গাটাকে হয়তো একসেপ্ট করব। বিএনপির এই চরিত্রের জায়গাটা যদি তারা দেশের পক্ষে অবস্থান নেয় তা তো আমরা, কিন্তু তারা তো সেটা প্রমাণ করলো যে তারা তাদের মূল চরিত্রের জায়গা থেকে একটুও সরেনি। আমি যেটা বলছিলাম যে ওইটার ওজন বিএনপির দুর্বলতা প্রকাশ করে এবং সেই দুর্বলতার জায়গাটা এরকম, এহসানুল হক মিলন সাবেক শিক্ষামন্ত্রী যে 16 বছরের বেশিরভাগ সময় গ্রেপ্তার এড়ানোর জন্য বিদেশে থেকেছে, দেশে যখন থেকেছে সে জেলও খেটেছে, সেই মানুষটাকে এখন আবার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, বিদেশ থেকে তাকে করে দিল, মানে বাংলাদেশের ইমিগ্রেশন এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দিল। এই জিনিসগুলো এই কথাটা বলতে গিয়ে এহসানুল হক মিলন যে তথ্য প্রকাশ করেছেন, এই তথ্য কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে ওনাকে এতক্ষণ অ্যারেস্ট করা হয়। এহসানুল হক মিলন বলেছেন তার 2টা পাসপোর্ট আছে, একটাতে মিলন আছে, একটাতে মিলন নাই। মানে একটা মানুষ তথ্য গোপন করে 2টা পাসপোর্ট। এইটা আমি মানে যেটা হচ্ছে কি, বাংলাদেশে তো আসলে ওই যে রেগুলার পাসপোর্ট থেকে এমআরপি হলো, এমআরপি থেকে আবার এই পাসপোর্ট হলো, সেখানে নামের ঝামেলা হতে পারে না। এখন এনআইডি, এখন তো পাসপোর্ট পাওয়ার মূল ইয়েটা হচ্ছে এনআইডি। আমার কাছে যেটা মনে হচ্ছে সে কিন্তু আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে, মানে বাংলাদেশে মন্ত্রী হওয়ার জন্য তার পরিবার তো আমেরিকাতে থাকে, কিন্তু সে রাজনীতি করবে এবং মন্ত্রী হবে, এবং যে কারণে আপনার সে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে। এখন সন্দেহের কথা হচ্ছে যে সে আসলে নাগরিকত্ব ত্যাগ করেছে বলে যে কথাগুলো বলেছে, সাংবাদিকদেরকে বলেছে, এগুলো তো আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। আসলে সে দ্বৈত নাগরিকত্বই বহন করে কিনা এবং সেটাকে সে হাইড করেছে কিনা, গোপন করেছে কিনা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইমিগ্রেশনও কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। ইমিগ্রেশন যদি বলে যে সে তো বাংলাদেশে এসেছিল আমেরিকান পাসপোর্ট দিয়ে আর বাংলাদেশ থেকে যেতে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে, সেটিও কিন্তু মানে আমি বলছি এহসানুল হক মিলনের কোনো কথাকেই আমরা এখন মানে বিশ্বাস করা জানা যাচ্ছে। ইউনূস যখন ক্ষমতা নেয়ার জন্য ফ্রান্স থেকে আসলো, তখন সে বিদেশি পাসপোর্ট নিয়ে এসেছিল। এখানে আসার পরে তার বাংলাদেশি পাসপোর্ট বানানো হয়েছে। এখন দেখেন, বাংলাদেশের পাসপোর্ট বানানোর আগে নিশ্চয়ই সে 6 তারিখে 7 তারিখে আসছে, 8 তারিখে শপথ নিয়েছে, নিশ্চয়ই একদিনে তার পাসপোর্ট হয়নি। তাহলে তার যে সংবিধান অনুযায়ী যে শপথ নিয়েছে সে বাংলাদেশী নাগরিক হিসেবে, সেই শপথের বৈধতা কি? ভাবছে যে অবৈধ তো সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী বিষয়টাই তো জালিয়াতি। এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্স, এই পুরোটাই তো জালিয়াতি। আপনি দেখেন, আপনার মনে আছে কিনা, আলী রিয়াজ যেই সংবিধান সংস্কার কমিটির আহ্বায়ক, এখানে কিন্তু প্রথমে শাহদিন মালিকের নাম বলা হয়েছে।
এবং শাহদিন মানিক কিন্তু সেটি প্রত্যাখ্যান করেন। এবং গত কয়েকদিন 72 সংবিধান ধরে রাখার কথা যখন বলেছে, তাই কিন্তু এখানে বাদ দিয়ে হ্যাঁ, এখানে দেখেন শাহদিন মালিক কিন্তু খুব ক্যাটাগরিক্যালি বলছে বিষয়গুলো, যে এই যে প্রেসিডেন্টের রেফারেন্সে, মানে সুপ্রিম কোর্টের রেফারেন্সে প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করলো, এইটা এই বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা দেশেই ঘটেছে। সেটা হচ্ছে আইয়ুব খান যখন 69 ক্ষমতা নিল, 70 এসে মার্চে ওই অর্ডিন্যান্স জারি করে, এবং আইয়ুব খান যে নাকি 71 ওই মার্চে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তাহলে আইয়ুব খান তার লেজিটিমেসির জন্য যেই রেফারেন্স তৈরি করলো সংবিধান এবং আইনের, এবং যেটা পৃথিবীতে কোনো দেশে হয় নাই, সেটারকে ধরে, মানে বেঞ্চমার্ক ধরে, সেটাকে একটি মানদণ্ড ধরে বাংলাদেশে ওই ঘটনা ঘটছে, যেটি আর পৃথিবীর কোথাও ঘটেনি। তার মানে পাকিস্তান থেকে পুরো পরিকল্পনাটা হচ্ছে, এবং পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী একটি অবৈধ প্রক্রিয়ায় একটি অবৈধ সরকার ক্ষমতায় নিয়েছে। তারপরে আরো যা যা তারা করেছে করুক, সেটা নিয়ে তো পুরো জাতি বিচার করবে, দেশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু মূল দুটো বিষয় যেটি এখন কথা হচ্ছে, আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, প্রধান বিচারপতি কিন্তু তার বেঞ্চের সকল বিচারপতিদের ডেকেছেন, এবং এটা শোনা যাচ্ছে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল, তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিস্টোর করতে চায়। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন রিস্টোর করবে, তখন তো প্রধান বিচারপতি, মানে ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি দায়িত্ব নিবে। এই ডিসেম্বরে কিন্তু বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হবে। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিস্টোর করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে এই প্রধান বিচারপতি, আর ইউনূস রাষ্ট্রপতি হয়ে তারপরে তারা দীর্ঘদিন এই ক্ষমতায় থাকার পরিকল্পনাটা তারা করছে, এবং তাদেরকে সহযোগিতা করবে। এই যে ফুল কোর্ট যেটা দেখেছেন প্রধান বিচারপতি, এখানে একটা গতকালকে হাসান আব্দুল্লাহ একটা কথা বলেছে যে চুপ্পু, তারা তো রাষ্ট্রপতি বলে চুপ্পু বলে, এটা চুপ্পুর কাছে যাওয়া মানে হচ্ছে বিষ খাওয়ার সামিল। জুলাই সনদ যদি অর্ডিন্যান্স করতে হয়, রাষ্ট্রপতির মাধ্যমে করতে হবে না। রাষ্ট্রপতির পিছনে 3 বাহিনী দাঁড়ায় থেকে 5 তারিখে ঘোষণা দেওয়া হয়েছে না রাতে। মানে আপনি যদি রাষ্ট্রপতির কাঁধের উপরে বোমারু বিমান থাকে, তারা চাচ্ছে প্রধান উপদেষ্টা এটা শহীদ মিনারে ঘোষণা করবেন। হ্যাঁ, বাবা মার এই বাপের বাড়ির মামার বাড়ির আবদার আর কি, যা খুশি তাই বলতেছে, যা খুশি তাই ঘটতেছে। আসলে এই সমস্ত কিছু ভিত্তিহীন, এবং আমি মানে ভীষণ রকম ভাবে উজ্জীবিত হয়েছে, কারণ 5 আগস্টের পর থেকে আমরা অনেক রকম কথা বলছিলাম। আমরা নেত্রীর বিভিন্ন মানে অডিও কল আমরা শুনছিলাম, বা বিভিন্ন গ্রুপে তিনি যুক্ত হয়ে কথা বলছিলেন। কিন্তু 3টি আন্তর্জাতিক মিডিয়া যে সম্পর্কে, মানে এই তত্ত্বাবধায়ক সরকারের কি বলে প্রেস সচিবরা কি বললো তা দিয়ে তো আর আসলে পৃথিবী চলে না। পৃথিবীতে গণমাধ্যমের একটা মানদণ্ড থাকে। আপনি একজন মানে খুব প্রথিতযশা সাংবাদিক, এবং আপনি সাংবাদিকতার যে মানদণ্ড এটা আপনি খুব ভালো জানেন। তার ভেতরে আবার আন্তর্জাতিক সাংবাদিকতার কিন্তু একটা আলাদা মানদণ্ড তৈরি হয়। সেই জায়গাতে রয়টার্স কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে বিবিসিও কিন্তু রয়টার্স এর ওই ইয়েটা ওদের ইয়েতে প্রিন্ট করেছে, রয়টার্স এর অনুমোদন নিয়ে। বিবিসি, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এইগুলোর মান নিয়ে যারা কথা বলে তারা শিশু, আমরা সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, বা পাগল। আমার খুব স্পষ্টভাবে যেটা মনে হয় যে আমরা যতই বলি না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সরকার ছিল। শেখ হাসিনা যেই বিষয়গুলো বলেছেন, যে প্রাণহানি এবং হত্যার দায় তাকে দেয়া যাবে না, কারণ তিনি কোনো নির্দেশ করেননি, এবং তার এইটার যে সামারিটা তিনি করেছেন, যে তার মানে সাংবিধানিক ভাবে পুলিশ
বিজিবি কিংবা র্যাব কিংবা সেনাবাহিনী, তাদের দায়িত্ব তো হচ্ছে সরকারের মানে জানমালের নিরাপত্তা দেয়া, তারা তো রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত। তো রাষ্ট্রের জানমালের ক্ষতি করা হচ্ছে, রাষ্ট্রের ভেতরে গুলি করে মানুষ মারা হচ্ছে, পুলিশকে মেরে লাশ ঝুলিয়ে রাখতেছে, মানে সকল স্থাপনাগুলো কেপিআই গুলো কি পয়েন্ট ইনস্টলেশন গুলো তারা পুড়িয়ে দিচ্ছে, সেগুলো রক্ষার দায়িত্বে যখন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলো দায়িত্ব পালন করে, তখন সেই হত্যাগুলোর দায় সরকার প্রধানকে চাপিয়ে দিয়ে সেই সরকার প্রধানের যে বিচারের প্রক্রিয়াটা গেল, এটি যে প্রহসন, সেটি কিন্তু আর বলার প্রয়োজন হয় না। কামুল্লাহ, এখানে একটা ব্যাপার কিন্তু একবার কেউ আলোচনা আপনি আমেরিকাতে আসছেন, দেখুন আমেরিকাতে খুব খুব একটা ফেনোমেন হচ্ছে স্কুল শুটিং। স্কুলে শুটিং এসব ঘটনার পরে পুলিশ কি করে, সবার আগে ওই লোকটাকে মেরে ফেলে পুলিশ। এটার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আদেশ দিতে হয় না। এখানে কি জানেন তো, আমেরিকাতে নিয়মটা হচ্ছে যে আপনি অস্ত্র নিতে পারবেন, হ্যাঁ, আপনি মানে যে সাধারণ নাগরিক হিসেবে আপনি অস্ত্র নিতে পারবেন, কিন্তু যদি কখনো আপনি অস্ত্র বের করেছেন, তাহলে ইউ হ্যাভ টু শুট এন্ড শুট টু কিল। অর্থাৎ আপনি অস্ত্র আছে কিন্তু আপনি তা বেরই করতে পারবেন না যদি আপনার প্রয়োজন না পড়ে আপনি মেরে ফেলতে চান। এবং পুলিশের উপরে আছে, নির্দেশ আছে, যদি কোনো সাধারণ জনগণের উপস্থিতিতে অস্ত্র হাতে দেখতে পায় তাহলে তাকে মেরে ফেলবে সে। কিন্তু বাংলাদেশে সেই মেরে ফেলার নির্দেশও ছিল না এবং পুলিশ কাউকে হত্যাও করেনি। পুলিশ তো আবার বুলেট ইউজ করেছে, পরবর্তীতে সেনাবাহিনী নেমেছে, বিজিবি নেমেছে, র্যাব নেমেছে, তাদের সাথে জনগণের হয়েছে। আমরা ধরে নিলাম 20 to 25% টোটাল যে 800 মানুষ মারে, এবং মৃত্যুর সংখ্যা যেটা 1400 বলেছে, আসলে তো 4 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে মাত্র 640 জন। তার মধ্যে 215 জন হচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ হচ্ছে 43, মানে অর্ধেক হচ্ছে আক্রমণের শিকার হয়েছে আর অর্ধেক আন্দোলনকারীদের ভেতর থেকে মারা গেছে। তার মানে পুরো সংখ্যার 5 ভাগের 1 ভাগ হচ্ছে আন্দোলনকারী ছিল। আর 4 আগস্ট রাত থেকে তো মাঠে ঘাটে কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী নাই, বরং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হয়েছে, পুলিশকে মারা হয়েছে। সেই হত্যার দায়ও চাপিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার উপরে। এই যে উনি মানে এই জিনিসগুলো ক্যাটাগরিক্যালি, এবং দেখেন আমরা তো তখন একটি কথা বলেছিলাম যে মানুষ আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। জাতিসংঘের যে ভলকার তুর্কের যে রিপোর্ট, এবং সেই রিপোর্টটা যে সে দিয়েছে, আবার সে বিবিসিতে ইংল্যান্ডে গিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে কিন্তু সে বলেও ফেলেছে যে সে বাংলাদেশের সেনা প্রধানকে সে কন্ট্রোল করেছে। একটি স্বাধীন দেশের সেনা প্রধান, তাদের জন্য অত্যন্ত লোভনীয় হচ্ছে জাতিসংঘ মিশন, সেই লোভনীয় জায়গাতে তাদেরকে নেওয়া হবে না এই থ্রেট দেখিয়ে। স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী যে সেনাবাহিনী, তাদের দায়িত্ব হচ্ছে সরকারকে রক্ষা করা, বিকজ সরকার তো জনগণ কর্তৃক নির্বাচিত। সুতরাং আপনি নিশ্চিত থাকেন একদিন এই সেনা প্রধান, এই তিন বাহিনীর প্রধানদের, এদেরও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং তারা এটা বোঝে যে এটা খুব অচিরেই দাঁড়াতে হবে, যে কারণে তারা এখন এদেরকে এবং খালি রিয়াজদের যারা আমি আপনাকে শুধু বলি, দেখেন এই যে পুরো প্রক্রিয়ার সঙ্গে তো ডিপ স্টেট জড়িত ছিল, এবং ডিপ স্টেটের ফাইন্যান্স গুলো পেয়েছে মূলত এনজিও গুলো। এখন এনজিও গুলো কেন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল? এটি হচ্ছে বাংলাদেশ যখন নাকি অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি, তৃতীয় বিশ্বের দেশ, আমরা যে মানে শব্দগুলো ব্যবহার করতাম কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক করতে গিয়ে, মার্কিন সাম্রাজ্যবাদ, তৃতীয় বিশ্ব, তলাবিহীন ঝুড়ি, সেই জায়গা থেকে যখন নাকি মধ্যম আয়ের দেশ, তারপরে উন্নয়নশীল দেশে যাচ্ছে, খুব ন্যাচারালি একটা দেশের যখন অর্থনীতি সমৃদ্ধ থাকে, তাহলে সেই দেশের মানুষের জন্য সেবা করার জন্য তো বিদেশি দাতা সংস্থাগুলো ফান্ড দেবে না। তার মানে এনজিও গুলো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছিল। সুতরাং এনজিও গুলো খুব সহজে তাদের টাকাও তারা পেয়েছে, বিদেশ থেকে টাকাও পেয়েছে, আবার তারা
সরকার হটানোর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এই যে যারা নাকি এনজিওর যারা এবং যারা নাকি মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, সাথে এই সকল উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের যে শিশু প্রতিনিধিরা, আপনি নিশ্চিন্তে থাকেন বাংলাদেশের সাধারণ মানুষ এদের কাউকে ক্ষমা করবে না। আইনি বিচার প্রক্রিয়াতে তো তারা যাবেই। আর এই যে মাহফুজ বিদেশে গেছে, তাকে ডিম মেরে দিছে, তারপরে ওই যে আরেক সমন্বয়ক জাতিসংঘে আসছিল, ডক্টর ইউনূস জাতিসংঘে আসছে তিন রাজনৈতিক দলের ইয়ে নিয়ে, বডিগার্ড নিয়ে, তো তাদের কাউকে কিন্তু ক্ষমা করে নাই। তো এখন জনগণ, বাংলাদেশের জনগণ পৃথিবীর যে যেখানে আছে তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং 5 আগস্টের পরে আসলে যে জায়গাটাতে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসের বাঙালিদের যে চরিত্রটা হয়েছিল। আপনি জানেন যে 7ম নৌবহর যখন রওনা দিবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ নৌকা নিয়ে গিয়ে 7ম নৌবহরকে আটকাতে গিয়েছিল। মুক্তিযোদ্ধারা যেমন নৌকা নিয়ে গিয়ে পাকিস্তানিদের নৌবহর গুলো উড়িয়ে দিচ্ছিল, একইভাবে বাংলাদেশে প্রবাসী বাঙালিরা নৌকা দিয়ে গিয়ে মার্কিন 7 ফ্লিট আটকে দিতে গিয়েছিল। এই যে প্রবাসীদের বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় যেটা ছিল, সেটা আবার 5 আগস্টের পরে আমরা নতুন করে দেখতে পেয়েছি। এটি একটি আশাবাদের জায়গা। আরেকটি হচ্ছে একটি তরুণ প্রজন্ম বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ছাড়া বেড়ে উঠেছিল বাংলাদেশ আওয়ামী লীগের। কারণটা হচ্ছে আপনার 16 বছর ক্ষমতায় থেকেছে, এবং যেই ছাত্রলীগটা আসলে তো সাহস নিয়ে যুদ্ধ করে হচ্ছে 16 থেকে 30। আমরা করেছি। 90-এর আন্দোলনের সময় আমার বয়স ছিল 20। আবার 2008-এর তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের, তত্ত্বাবধায়ক সরকার বলি, জামাত বিএনপির বিরুদ্ধে যে লগি বৈঠার আন্দোলন, সেই সময় আমার বয়স 30। তো এই যে আন্দোলনটা, তারুণ্যের যে শক্তি, সেই তারুণ্যের শক্তি আন্দোলন করার চরিত্রটা কিন্তু ছিল না। আন্দোলন করা বলতে সরকারের মুখোমুখি হওয়া, পুলিশ প্রশাসনের মুখোমুখি হওয়া, সরকারের বিভিন্ন অর্গানের মুখোমুখি হওয়া, এই চরিত্রটা কিন্তু ছিল না। কিন্তু এই 5 আগস্টের ভেতর দিয়ে যেই তরুণ প্রজন্ম আসলে আমাদের বাংলাদেশকে মুক্ত করবে, এই জায়গাটাতে আন্দোলন করবে, সাহস নিয়ে দাঁড়াবে। 18 বছর বয়স মানে না কোনো, সুকান্তের সেই লাইন। তো এই যে 18, 16 থেকে 30, এই তরুণ প্রজন্ম যুদ্ধ করতে শিখে গেল। কিন্তু ছাত্রলীগ কিন্তু তাদের গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র কিন্তু তারা এই যে গেরিলা মিছিল, এটা একটু শুরু হতে কিন্তু একটু দেরি হয়েছে। 5 আগস্টের পর থেকেই দাঁড়াতে শুরু করেছিল প্রথম। এখন কিন্তু গেরিলা কায়দায় তারা রাজপথে নেমে, তার মানে আমাদের জন্য যেই শক্তিটার প্রয়োজন ছিল রাজপথে, তারুণ্যের শক্তি, সেই শক্তিটা কিন্তু আওয়ামী লীগের জন্য তৈরি হয়ে গেল। এই তারুণ্যের শক্তি কিন্তু আগে বেশ কিছুদিন আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন আবার যুদ্ধ হবে, আপনি যুদ্ধে যাবেন। আমি এখনো যুদ্ধটা শুরু হয়ে গেছে। এবং আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, আমি তারুণ্য পেরিয়ে হয়তো প্রৌঢ়ত্বে আছি। 50 ঊর্ধ্ব আমার বয়স, মানে সার্টিফিকেট অনুযায়ী আমার 50+, আসলে আমি 55 বছর বয়স। তো 55 বছর বয়স গেরিলা, এই নিউ জেনারেশন গেরিলা আমাদের যে জেনারেশন। একটা ছেলে কয়েকদিন আগে বললো, সে আমার অনুষ্ঠানে যেতে মাথায় টুপি পরা। টুপিটা কেন? ওই মিছিলের পরে তাকে যারা তাকে সুরক্ষা দিয়েছে, তারা তাকে চুল কেটে অন্য বেশ দিয়ে বের করে নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো ঘটছে। দেখেন, আমি বলছি যে একটি জেনারেশন তো আমাদের আগের প্রজন্ম, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, তারপরে আমাদের একটা জেনারেশন, আমাদের জেনারেশনের পরে ছাত্রলীগ করা একটা জেনারেশন আছে, যারা নাকি ছাত্রলীগের রাজনীতি শেষ করে হয়তো চাকরি বাকরি করছে বা যুবলীগের রাজনীতি করছে, কিন্তু তাদেরও ওই অভিজ্ঞতাটা, আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতাটা আছে। কিন্তু একদমই আন্দোলন সংগ্রামের যে অভিজ্ঞতাটা নাই, যাদের ছিল না, তারা তৈরি হয়ে গেল। আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে যদি তাদের সাথে থাকি এবং তাদের সঙ্গে থেকে যুদ্ধটা করি, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে কিশোর মুক্তিযোদ্ধারা যেভাবে সাহস নিয়ে সবার আগে পাক বাহিনীর
মানে পাক বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেলের সামনে 303 রাইফেল নিয়ে দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু মুখের কথা ছিল না, এটি সাহস। এবং এই সাহসটা বর্তমানে এই ছাত্রলীগের নেতা কর্মীদের ভেতরে আমি এটা দেখতে পেয়েছি, এই আগুনটা দেখতে পেয়েছি। কালকে যে 3 বাহিনীর প্রধান যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো, যাই আলোচনা হোক, ছবিটা আপনি দেখবেন কারো মুখে কোনো হাসি ছিল না। দুইজনের মুখে দুষ্টু হাসি ছিল। একজন হচ্ছে ওই যে খলিলুর রহমান, এটা মানে শয়তানি হাসি বলে না, ওইটা ছিল। আর ওর পাশে সম্ভবত একটু যে ইয়ে করা দাঁড়ি, সম্ভবত নৌবাহিনী প্রধান। আরো হ্যাঁ, কিন্তু সেনা প্রধানের মুখটা খুব মানে লক্ষ্য করার মতো, তার মুখে কোনো মানে একটা যে দুশ্চিন্তার ছাপ, বরং ওইটা ছিল। মানে সে তো আসলে চেয়েছিল যে খুব জনগণের পক্ষে দাঁড়িয়ে একজন জনপ্রিয় সাবেক সেনা প্রধান সে হয়ে যাবে, কিন্তু সে যে আলটিমেটলি, আমি বলছি যে দেখেন, আরেকটি বড় ঘটনা ঘটেছে। এই যেদিন সামরিক চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, মানে ভারতের সঙ্গে আমেরিকার, ভারত কিন্তু নোটিস অফ এয়ারম্যান জারি করেছে, অর্থাৎ নোটাম, সামরিক মহড়া তারা দিবে। এবং সামরিক মহড়ার ক্ষেত্রে পাকিস্তানের মানে জিওগ্রাফিক্যালি যেটা দেখিয়েছে, মায়ানমারের ওখানে একটা দেখিয়েছে সামরিক মহড়া করবে, আরেকটা দেখিয়ে হচ্ছে আপনার পাকিস্তানের বর্ডারের দিকে, আর এদিকে বাংলাদেশের এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাতে তারা সামরিক মহড়াটা দিবে। এবং এই সামরিক মহড়া কিন্তু নিশ্চিতভাবে এই যে অ্যালার্ট দিয়ে ঘোষণা করা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনগুলো হচ্ছে, এবং আরো একটি ঘটনা এখানে ঘটেছে, অজিত দোভাল একটা ইন্টারভিউ দিয়েছে আসিয়ানে। সে ইন্টারভিউ না, সে একটা স্পিচ দিয়েছে। সেখানে বলেছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, এখানে যে রেজিম চেঞ্জ হয়েছে, সেখানে ষড়যন্ত্রের পাশাপাশি দুর্বল প্রশাসনও ছিল। তার মানে আরেকটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা তৈরির জন্য ভারত কিন্তু কাজ করবে, কারণ এই পাশের এই দেশগুলো তো ভারতের নিরাপত্তার প্রশ্ন। নেপাল একটা বড় অংশ জুড়ে, শ্রীলঙ্কা একটা বড় অংশ জুড়ে, বাংলাদেশ তো সবচেয়ে বড় অংশ জুড়ে। এই জায়গাগুলোতে তাদের নিরাপত্তা প্রশ্নে কিন্তু তারা অনেক বেশি তাদের কি বলে প্রস্তুতি রাখবে সব ধরনের। তাদের যেমন 2001 থেকে 2006 বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে 147টা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, 147। এবং অনুপ চেটিয়া, ওই সময়ে অনুপ চেটিয়ার গ্রুপকে কিন্তু অস্ত্র সরবরাহ দিত পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে, এবং সেই অস্ত্র নিয়ে তারা ভারতকে অস্থিতিশীল করত। এইবার দেখেন, ইন্ডিয়া এত বেশি অর্গানাইজড, ইন্ডিয়া কিন্তু মায়ানমারের সাথে সম্পর্ক তৈরি করে এবং চায়নার সাথে সম্পর্ক তৈরি করে তারা কিন্তু তাদের ভেতরে যে অস্থিরতা তৈরি করে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, অনুপ চেটিয়ার যে জঙ্গি সংগঠনটা, তাদের কিন্তু উপরে কিন্তু তারা স্ট্রাইক করে দিয়েছে, এয়ার স্ট্রাইক করে দিয়েছে। এবং এমন ভাবে তারা করেছে যে তাদেরকে নির্মূল করে দেওয়া হয়েছে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যে সক্ষমতা এখন, তারা যে পাকিস্তানে আক্রমণটা করেছে, একদম সরাসরি যেখানে তাদের প্রধানরা থাকছে সেই জায়গাতেই তারা অ্যাটাক করে দিয়েছে। এরপরে অনেক ক্যাজুয়ালিটি হয়েছে ভারতের, কিন্তু তাদের যে মূল লক্ষ্য, দেশের নিরাপত্তার প্রশ্নে যে মানুষগুলো হুমকি, যে সংগঠনটা হুমকি, যে অস্ত্রের মজুদ হুমকি, সেই জায়গাগুলোতে তারা বিন্দুমাত্র দেরি করবে না। এখন যদি তাদের জন্য হুমকি কেউ বাংলাদেশের সীমান্তে থাকে, তারাও নিশ্চয়ই নিরাপদ বোধ করবে না। যে কারণে এই নোটিস অফ এয়ারম্যান, অর্থাৎ সামরিক মহড়া, এটা কিন্তু চুক্তিটার পরে সমস্ত ধারণাগুলো চেঞ্জ হয়ে গেছে। পুরো জিনিসটা 7 দিনের মধ্যে, কিন্তু আপনি দেখেন পুরো ঘটনাটা 7 দিনের মধ্যে। এবং বেসিক্যালি সিনেটে পাশ হয়ে তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর দায়িত্ব নেওয়ার পরে পুরো ঘটনাটা ঘটলো 1 মাসের মধ্যে। সুতরাং যারা ভেবেছিল যে ভারত সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং মার্কিনীরা বাংলাদেশে মৌলবাদীদেরকে সাপোর্ট করবে, সেটা তো একেবারেই শেষ। মানে আর তো কোনো সুযোগই নেই। আমেরিকান সাপোর্ট
যেই ডিপ স্টেট ষড়যন্ত্র করেছে সেই ডিপ স্টেট নিজেদেরকে উইথড্র করে নিচ্ছে। তুলসী গাবার্ডের বক্তৃতার মধ্য দিয়ে স্পষ্ট। পল কাপুর, আমি যতটুকু শুনেছি যে পল কাপুর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বাংলাদেশে যাবে, এবং পল কাপুরের বাংলাদেশে যাওয়া এটি কিন্তু ভীষণ রকম ইঙ্গিতপূর্ণ। কারণ এই মানুষটি দায়িত্ব নেওয়ার পরে আফগানে তালিবানদের উপরে আক্রমণ করেছে এবং সারা বিশ্বে তারা বার্তা দিয়ে দিয়েছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লড়াই চলমান। সুতরাং বাংলাদেশের ভেতরে যেই জঙ্গিরা তাদের জন্য ভারতীয়দের জন্য অনিরাপদ, ভারত এবং মার্কিনীদের সামরিক চুক্তির পরে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি দায়িত্ব কিন্তু আমেরিকার উপরে পড়েছে, এবং সেই দায়িত্ব পালনটা করছে দুইজন মানুষ, একজন পল কাপুর এবং একজন তুলসী গাবার্ড। এবং তারা বাংলাদেশের এই রেজিম চেঞ্জের যে নাটক, এই নাটকটিকে তারা আর বরদাস্ত করবে না, এটা স্পষ্ট। এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে আন্দোলনের চরিত্র নিয়ে আসতেছে। এই তারুণ্যকে ঠেকানো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং শেখ হাসিনার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞা, এটাকে মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক শক্তি নাই। এবং আজকে আপনার অনুষ্ঠানে আরেকটি কথা বলি, এর আগে আপনার অনুষ্ঠানে একটি কথা বলেছিলাম, কিন্তু 5 আগস্ট কিন্তু সরকার পতন হয়েছিল আমরা ভেবেছিলাম, কিন্তু 14 মাসে এসে প্রমাণ হয়েছে যে রাষ্ট্রের পতন হয়েছে। আজকে এসে আপনার একটি কথা বলি, শেখ হাসিনার এই বক্তৃতা, ইন্টারভিউ, ছাত্রলীগের চরিত্র পরিবর্তিত হয়ে যে গেরিলা যোদ্ধাদের যে চরিত্র ধারণ, এবং আমরা যারা নাকি মনে করছি যে দেশটাকে বাঁচানোর জন্য আমরা মরতে হলে মরবো, এই সমন্বয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে দাঁড়াবে, সেখানে কিছু ছোট ছোট বাম সংগঠনও থাকবে, 14 দলের মতো রাজনৈতিক সংগঠনগুলো থাকবে, কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক দলগুলোও থাকবে, এবং এখন যারা 9 রাজনৈতিক দল করেছে তাদের ভেতরেও কেউ কেউ ফিরতে পারে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের পক্ষে কথা বলার মতো যেই রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের পক্ষে কোন রাজনৈতিক দল, এই দাবি করার আর কোন রাজনৈতিক দল কিন্তু থাকলো না। কারণ বিএনপি তার কফিনে শেষ পেরেকটি ঠুকেছে। তারা এতদিন নিজেদেরকে স্বাধীনতার ঘোষক জিয়ার রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসেবে তারাও নিজেদেরকে বলেছে, যদিও জামাতের সঙ্গে তাদের যে বিবাহ হয়েছে তা কখনোই তারা তালাক দেয় নাই। তারা রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। জিয়াউর রহমানের সময় শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হয়েছে। তারপরেও জনগণের একটি আশা ছিল, এই যে বিএনপি শেষ পেরেকটি ঠুকলো, এবং জামাত তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, তারা 47 স্বাধীনতা আর 2024-এর স্বাধীনতা মানে। সুতরাং আগামী যে বাংলাদেশটা বিজয়ী হবে ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে, এবং তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যে সরকার গঠিত হবে, সেখানে সেই বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু ঠেকানো মুশকিল, এবং বাংলাদেশের মানুষ স্থায়ীভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এই সংগ্রামের পরে।